হঠাৎ করেই নীলুর এই বড়লোকি ভাবসাব দেখে এবার বেজায় চটে গেল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু যখন এক গাদা শপিং করে নিয়ে বাড়িতে ফেরে, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি নীলুর হাতে এই শপিং ব্যাগগুলো দেখে অবাক হয়ে যায়। বলতে থাকে যে, নীলু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আয়ে দিন এরকম করে শপিং টপিং করে এক্সপেন্সিভ প্রোডাক্টস কিনে কি প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি বড় লোকের বউ? তোমাকে একটা কথা বলে রাখছি যে তুমি কিন্তু এখন সূর্যের কাছ থেকে সেরকম কোনো হাত খরচই পাও না। তাই তুমি যদি যতটুকুই কাজকর্ম করে পাও সেই টাকাগুলো যদি এরকম করে অপচয় করতে থাকো, তাহলে তো ভবিষ্যতে গিয়ে তোমাকে ভিক্ষের থালা নিয়ে বাইরে ঘোরাফেরা করতে হবে, সেটা নিশ্চয়ই তোমার জন্য সম্মানদায়ক হবে না। তখন নীলু বলতে থাকে যে, ওফ বৌমনি, শুধু শুধু এরকম করে ভাষণ দেওয়া শুরু করে দিও না। তোমার ভাষণ শুনতে কেউ ইন্টারেস্টেড বলো তো? তাহলে তুমি শুধু শুধু এরকম ফ্রিতে আমাকে অ্যাডভাইস দিতে এসেছো কেন বলো তো? যখন প্রয়োজন হবে ঠিক আমি তোমার থেকে এই ভাষণগুলো শুনে নেবো। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে, তুমি মিষ্টিকে বলে চুপ করিয়ে দিতে পারো, কিন্তু আমার মুখ কী করে চুপ করাবে বলো তো নীলু? হ্যাঁ রে পোড়ামুখী, তোমাকে একটা কথা বলতো, তুই এমন কোনো কিছু নোংরা অপকর্ম তো করে বেড়াচ্ছিস না যার ফলে কিনা তোকে তারা এতগুলো টাকা দিচ্ছে? আর তোর এই টাকার উৎস কোথা থেকে এলো বলতো? তুই তো পার্লারে সেই টুকিটাকি কাজ করেও ওরকম একটা উপার্জন করতে পারিস না, তাহলে এই এত দামি দামি প্রোডাক্ট থেকে শুরু করে দামি দামি শাড়ি এগুলো কোথা থেকে আসছে বল? তুই আবার নোংরা কোনো চক্রের সাথে জড়িত হয়েছিস তাই না? তার জন্যই হয়তো বা আবার কোনো মতে তুই পাচার কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলিস নি তো? এবার যদি সেটা হয় তাহলে কিন্তু তোকে আর এবার আমি কোনো মতে রক্ষে দেবো না। অন্যদিকে নীলুর গায়ে হাত তুলে রাইয়ের মা বলতে থাকে যে, এবার যদি সেরকম কোনো কিছু হয়েছে, সবে তো মাত্র তোর গায়ে আমি হাত তুলেছি, তারপর যে তোর কী অবস্থা করতে পারি আমি সেটা তুই কল্পনা করতে পারছিস না। অন্যদিকে নীলু বলতে থাকে যে, কী করবে তুমি? মারবে? মারো, যত খুশি তুমি আমাকে মেরে নাও, কিন্তু তার শর্ত আমার যখন একবার লটারি লেগেছে তাহলে এইটার আর আনন্দ তো আমি অবশ্যই লুটার চেষ্টা করবো। তার থেকে বড় কথা, আমার মন যা চায়, আমার জীবনকে আমার যেভাবে কাটানোর ইচ্ছা হবে সেরকমভাবেই কাটাবো। তাতে কার কী যায় আসে সেটা আমিও দেখে নিব। তুমি কি মনে করেছো যে আমি এখন আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে পড়ে আছি বিধায় তোমরা যে যা বলবে আমাকে সেটাই করতে হবে? অন্যদিকে রায়ের দাদাভাই এসে বলতে থাকে যে, আলবাত সেটাই করতে হবে, কারণ তোমার হাতে একটু হলেও টান করে তোমাকে চলতে হবে, কারণ তুমি ভুলে গেলে চলবে না যে তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো। আর তোমার যে হাবভাব ইদানিং দেখছি আমি, সে সব কিছু আমার দেখে যথেষ্ট পরিমাণে নীলু সন্দেহভাজন বলে মনে হচ্ছে। মা, আমি বারবার করে তোমাকে সাবধান করে দিচ্ছি যে তুমি তোমার মেয়েকে একটু হলেও নজরে রাখার চেষ্টা করো, কারণ ওকে তুমি বড্ড বেশি কিন্তু ছাড় দিয়ে রেখেছো। এখন যদি ও আবার কোনো রকম কোনো নোংরা কাজের সাথে নিজেকে লিপ্ত করে ফেলে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমরা গোটা পরিবার এবার হাজতবাস করতে আমাদেরকে থানায় ছুটে যেতে হবে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, কি জানি বাবা নীলু, তুমি না আবার কোন কাণ্ড বাঁধিয়ে বসো? তোমার হাবভাব দেখে আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। দিনকে দিন তুমি আরও বেশি বেপরোয়া হয়ে উঠছো। কিন্তু কে বা কারাই তোমাকে এতগুলো টাকা দিচ্ছে, আর কী এমন কাজের বিনিময়ে তোমাকে এতগুলো টাকা দিচ্ছে, সেটা যদি একবার জানতে পারতাম তাহলে অন্তত নিশ্চিন্ত হওয়া যেত। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে, নির্ঘাত কোনো সর্বনাশই করছে অন্য কারো জীবনে, তার বিনিময়ে হয়তো এতগুলো টাকা ওকে দিচ্ছে, কারণ ওর গুণ তো একটাই আছে যে অন্য কারো জীবনে সর্বনাশ করে, এছাড়া তো ওর কোনো কাজই পারে না। তাহলে অন্য কারো সর্বনাশ করে যদি এই কটা টাকা উপার্জন করতে পারে, তার বেলাই বা ওর জন্য খারাপ কি, তাই না? ও তো কোনো কিছুতেই বিবেকবোধে কাজ করে না। তখন নীলু বলতে থাকে যে, হ্যাঁ তোমরা এটাই প্রমাণ করতে চাও তো আমি লোভী? হ্যাঁ আমি লোভী। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।